সত্যি সত্যি বন্ধু, কিন্তু আমরা একই সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ছি কিছুদিন, ছোটবেলার স্কুল। তো সরকার গঠনের শুরুতে তিনি কিন্তু নিয়োগ পান নাই। কয়েক মাস পরে তারে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন এর তীব্র বিরোধিতা করেছিল ধর্মভিত্তিক দল হেফাজতে ইসলামী সহ কথিত তৌহিদি জনতা। ক্ষমতা পেয়ে এই গোষ্ঠীর মন জয় করতে যেন সব কাজ তিনি করতেছেন, তাদের সমর্থনও হয়তো পেতে শুরু করেছেন, কারণ তাকে নিয়ে সে আলোচনা সমালোচনা আর নেই। 5 আগস্ট যখন 32 নম্বরে বাড়ি ভাঙচুর আগুন দেওয়া হলো, তখন তা মানতে পারেননি ফারুকী। তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে ফেসবুকে পোস্ট করেন, প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পর প্রথম কাজ হবে 32 নম্বরে বাড়ি পরিদর্শন। অথচ ফারুকী উপদেষ্টা হওয়ার পর ঘোষণা দিয়ে বুলডোজার অভিযান চালিয়ে 32 নম্বর বাড়ির অবশিষ্ট কিছু যে মাটিতে মিশিয়ে দেওয়া হলো, এই ঘটনায় একরকম মৌনই থাকলেন, যে মৌনতা তার সম্মতিরই লক্ষণ। মানে সরকার যেমন মৌন ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকীও নিজেও। এই 1 বছরে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, মুক্তিযুদ্ধের নানা নিদর্শন ধ্বংস করা হয়েছে। এর বদলে কিছু জায়গায় জুলাই স্মারক বসানো হচ্ছে। এসব উদ্যোগের পক্ষে অনেক বেশি সক্রিয় এখন ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকের হস্তক্ষেপের প্রতিবাদে, খবরদারের প্রতিবাদে, মৌখিক নির্দেশে কাজের অর্থায়ন দাবির প্রতিবাদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে চলে গেছেন সৈয়দ জামিল আহমেদ, যাকে অন্তর্বর্তী সরকারি নিয়োগ দিয়েছিল। অনেকে বলেছেন, ফারুকী নিজেও বলেছেন যে এই নিয়োগ দেওয়াটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল, জামিল আহমেদ সাহেবের কাজ নিয়েও নানা ধরনের প্রশ্ন ছিল। আমরা কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন তা এখনো ঠিক জানি না। আমরা শুধু জানি গত এপ্রিল মাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সংবাদ সম্মেলনে প্রশ্ন করতে এসে 2টি টেলিভিশন মিডিয়ার 2 জন সাংবাদিককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছিল। আমি অবশ্য এইখানে জনাব মোস্তফা সরোয়ার ফারুকী প্রশ্ন করেছে, প্রশ্ন হ্যান্ডেল করতে দেখেছি। আড়ালে তিনি কিছু করেছেন কিনা সেটা আমাদের জানা নাই, হয়তো তিনি আড়ালে কিছু করেন নাই। কিন্তু সরকার এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করছে যে তারা এই রিস্কই আর নেয় নাই। এই রিস্ক তারা নেওয়াটা তারা ওয়ার্থ ইট মনে করে নাই। আপনি আরও দেখেন, মোস্তফা সরোয়ার ফারুকী যে মন্ত্রণালয়ের সাথে জড়িত, সেই চলচ্চিত্রতে যে অনুদান দেওয়া হয়েছে, সেই অনুদান এবার কারা পাইছে, কি হিসাবে পাইছে, কেমনে এটা বিবেচনা করা হয়েছে, কত সময়ের মধ্যে কতজন এটা দেখছে, সেগুলির দিকে একটু দেখেন। আমরা 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 তার বিরোধিতাকারী ইসলামিস্ট রাজনীতিবিদ, কথিত তৌহিদ জনতা, তার বিরোধী হচ্ছে ফারুকীর কাজের চ্যালেঞ্জে যারা প্রথম থেকে বিরোধিতা করতেছিল, যে ইসলামী রাজনীতিবিদ, কথিত তৌহিদি জনতা এবং বিদেশে বৈশা যারা তার বিরোধিতা করতেছিলেন, তাদেরকে তুষ্ট করে এখন জনাব ফারুকী কাজ করতেছেন, ঠিক না? তাদেরকে আপনার এখন খুব রাজি খুশি রাখতে হইতেছে। আরেকজনের কথা বলি, তারে আমি চিনি না, তারে বাংলাদেশের যার কথাই জিজ্ঞেস করি তাই সেই চিনে না। তিনি গ্রামীণ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। অধুনা তার পরিচয় মন্ত্রী পদমর্যাদায় স্বাস্থ্য উপদেষ্টা, জনাব না, উনি নূরজাহান বেগম। উনাকে বলা হইতেছে যে একটা থাকে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির একটা উদাহরণ হিসাবে তার নামটা আমরা অনেকদিন মনে রাখবো। নূরজাহান বেগমকে একটু চিনতে চেষ্টা করলাম, যে উনার কেরিয়ার এনজিও ভিত্তিক, গ্রামীণ ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টতার কারণেই তাকে ক্যাবিনেটে নিয়েছেন ডক্টর ইউনূস। শুরু থেকে এই অভিযোগ রয়েছে। স্বাস্থ্য সম্পর্কিত বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এত বড় একটা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা তার রয়েছে কিনা এমনটা আমরা জানি না। সম্প্রতি এনসিপি নেতা জনাব হাসনাত আবদুল্লাহ এসব সমালোচনা করে নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন। স্বাস্থ্যখাত দেশের বড় অরাজকতার জায়গা হলেও সেখানে সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, সব চলছে আগের সিস্টেমেই। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবী এবং বর্তমান পিও মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। স্বাস্থ্য মন্ত্রণালয় জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের সংখ্যা চূড়ান্ত করতে পারেনি এখন পর্যন্ত। সবশেষ তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে 864 জন মারা গেছে। আহতদের চিকিৎসা নিয়ে নানা নৈরাজ্য হচ্ছে। এই 864 জনেরটাও আমি মন থেকে বললাম। সর্বশেষ তারা কি তথ্য দিয়েছেন, সেটা কি আপডেট করেছেন, সেটা আমার কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী তারা সেটা এখনো আপডেট করেন নাই। আহতদের চিকিৎসা নিয়ে নানা নৈরাজ্য আছে। আবার চক্ষু ইনস্টিটিউটে, পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের একটি অংশ নানা নৈরাজ্য তৈরি করেছে। স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন ক্রমে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন নামে কমিশন গঠন করে গত 18 নভেম্বর গেজেট প্রকাশ করা হয়। তারা সুপারিশ জমা দিল, এটা যে অগ্রাধিকারে নেই তা
একদম স্পষ্ট। আরও দুইটা সংস্কার কমিশনের কথা, মানে সংস্কার কমিশনের কথা আমি আবার বলবো, একটু স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর কথা বলেনি। অনেকেই বলতেছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেবের এই কেমন বিকল্প, মানে অন্তর্বর্তী সরকারে এক সপ্তাহের মধ্যে বলা যায় উচিত কথার বলি হয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, তাকে সরিয়ে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা ঐতিহ্যগতভাবেই বেফাস কথা বলেন, সেই ঐতিহ্য ধরে রাখতে পেরেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। চুরি ডাকাতি চিন্তায় মব থামাতে ব্যর্থ উপদেষ্টা রাত ৩টায় সংবাদ সম্মেলন করেন, এই সরকারকে জনগণ ৫ বছর চায়, সেই ক্যাম্পেইন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সংস্কার হয়নি, কিছু বললেই বলা হয় যে আগের আমলের পুলিশ রয়েছে, সেই পুলিশ দিয়ে কাজ করা যাচ্ছে না, সেই পুলিশ সংস্কার করা যায় নাই। কিন্তু আপনারা আর কতদিন পর্যন্ত আগের আমলের পুলিশ, আওয়ামী পুলিশ এইসব কথা বলবেন? মানে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আগের মতোই পিক এন্ড চুজ করে পুলিশ কাউকে পেটায়, কাউকে মব করতে দেয়, অন্তর্বর্তী সরকারকেও পুলিশ তার নিজের মতো করে ব্যবহার করে। আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি দেখে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, বরং আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক বেশি মানবিক মানুষ, এটা প্রমাণ করার জন্য পুলিশ গিয়া কি খাচ্ছেন, তারপরে হচ্ছে কি খাইলে ভালো হবে, কিভাবে টাকা জমা রাখলে ভালো হবে, এগুলি নিয়ে মানে 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 বেশি ব্যস্ত বলে মনে হইতেছে। এই আইন শৃঙ্খলার বিষয়ে অনেক বেশি রিল্যাক্টেন্ট মনে হইতেছে যে পুলিশের কর্তা ব্যক্তিদের। মপতন্ত্র সব জায়গায় দৃশ্যমান হইল, কোর্ট কাচারি থেকে শুরু করে সব জায়গায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সব জায়গায় আমরা এক ধরনের মানে কি বলবো, দ্বিধা, দ্বন্দ্ব, ইফ বাট এগুলি দেখতে পাচ্ছি। অনেকেই বলে থাকেন যে ভাই বাংলাদেশে যা হইতে পারতো আর কি, যা হইতে পারতো তার চেয়ে ভালোই আসে। মানে একটা গল্প আছে না, এর চেয়েও খারাপ হইতে পারতো, গল্পটা মানে পরে আরেকদিন বলবো নি। আসলে সব কথাই আমি এর চেয়েও খারাপ হইতে পারতো দিয়ে আমি আসলে কইতে পারি। এই যে এখনো যে কিছু মানুষের ধারণা সরকার এই পোলাপাইনগুলির রাস্তায় রেখেছে কিছুটা আর্মিকে কাউন্টার করার জন্য, অথবা তৃণমূলে যেহেতু তাদের কোনো লোকজন নাই, এই সব পোলাপানি সেগুলির অভাব পূরণ করতেছে। চাঁদাবাজিতে মানুষ অস্থির হয়ে আছে, যেখানে বিএনপির লোকজন বেশি জড়িত, এটা একদম দিবালোকের মতো স্পষ্ট। বিএনপির লোকজন চাঁদাবাজিতে বেশি জড়িত। জুলাই আন্দোলনের মিত্র দলগুলির কাছে এই সরকার যেন অসহায়। এই সরকারের সময় অধিকার চাইতে গিয়ে পুলিশের পিটুনি খাইতেছে শ্রমিকেরা। সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই শিকার একজন থানায় গিয়ে উল্টো বিড়ম্বনায় পড়েছেন। এই ঘটনা ফেসবুকে ভাইরাল হলে তখন পুলিশের টনক নড়ে। সরকারের কর্তারা নিরাপত্তা ইস্যুতে আবারও মনে করে দেয়, নিরাপত্তা ইস্যু এলেই পতিত ফেসিবাদীদের ষড়যন্ত্রের কথা বলেন। একজনকে গ্রেফতার করা হয়েছে, তিনি নাকি ট্রেনিং দেন একজন আর্মিকে। ভাই, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা সরকার পুরাটা আর্মি, পুরাটা পুলিশ, পুরাটা র্যাব, পুরাটা বিজিবি সবাই লয়ে তো বৈশা ছিল। এখন এই 500 জন 300 জনের ট্রেনিং দিয়ে আপনি করে ফেলাই দিব, এগুলি গপ্প আপনারা এখন করবেন? ক্রসফায়ার করাটাই আপনার মনে করে দিই, ক্রসফায়ার করাটাই মানবাধিকার লঙ্ঘন? ব্যাপারটা এরকম না। রাষ্ট্রীয় বাহিনীর যেখানে উপস্থিত থাকার দায়িত্ব, সেখানে যদি উপস্থিত না থাকা বা মানবাধিকার লঙ্ঘন হতে দেয়, নীরবে বা ইনঅ্যাকশনের মাধ্যমে একটা ভয়ানক অবিচার হতে দেয়, সেইটাও ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। আপনাদের হিউম্যান রাইটস কমিশন, যেটা একটা আন্তর্জাতিক কমিশন, সেটা আপনাদের নিয়ে কি বলছে? এই যে শ্রদ্ধেয় সরকাররা, এই যে শ্রদ্ধেয় সরকার প্রধানরা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এটা খেয়াল করে দেখেন। অন্য সময় হইলে কইতো, যে সরকারে তাকে সে কইতো যে এটা পয়সা দিয়ে করানো হয়েছে। আপনারা এটা এখনো বলেন নাই, কিন্তু এগুলি বাড়াবাড়ি কথা বা এগুলির পাতা দেওয়া। মানে মজার ব্যাপার কি, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যখন ক্ষমতায় আসছেন তারপর দিন থেকে আপনি বলে আসছেন যে আপনি আমার সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই। সমালোচনা করলে কোনো অসুবিধা কেমনে থাকবে? আপনি তো সমালোচনা কান দিয়ে নেনই না, আপনি তো আমাদেরকে আধা পয়সা পাত্তা দেন না। আপনার যেই সময় আপনার বলতে ইচ্ছা করে, করতে ইচ্ছা করে, সেইটা আপনি করেন। যেমন আপনি একটা নারীদের মান মর্যাদা অধিকার নিয়ে আপনি একটা নারী বিষয়ক সংস্কার কমিশন করছিলেন। আপনি সেই সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেইটা পড়ে আপনার কাছে মনে হয়েছে যে এটা মারাত্মক ভালো রিপোর্ট। তারপরে যখন এই রিপোর্টটা নিয়ে আপনি একটা ব্যাকলেশ খাইলেন, অনেক রকমভাবে আপনি একটা প্রতিবাদ দেখলেন, এনসিপির বড় বড় নেতারা গিয়ে ওইখানে গিয়ে বসে থাকলো, আপনি বুঝলেন যে এখন আর এটার কোনো খবর নাই। আছে কোনো খবর? আপনি ওইটার কই আসলে ওই আপনি যেটা কইছিলেন যে একটা অসাধারণ একটা রিপোর্ট, একটা অসাধারণ কমিশন, ওইটা রিপোর্ট কই? আপনি যে একটা জনপ্রশাসন সংস্কার কমিশন করছিলেন, একটা জনপ্রশাসন সংস্কার কমিশন, ওইটার রিপোর্টটা কই? ওই রিপোর্টটা কই আপনি বলেন তো? আপনার প্রেস সচিব যে আমাদেরকে বুঝায়, কেমন জানি উনি ডিকশনারি লয়ে বোঝার মতো বলে, এটা হচ্ছে মব, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। আপনারা প্রেশার গ্রুপকে আপনি মব দিয়া আটকাতে পারবেন না। মাইলস্টোন ইয়াতে গিয়া যখন আপনি আটকায় থাকলেন, ওটা প্রেশার ছিল না মব ছিল? আপনি বলেন তো, প্রেশার গ্রুপ ছিল না মব ছিল? বলছেন আপনি এটা?
আপনি বলছেন যে ভাই এটা ছাড়া যে মানে কি বলে কোনো রকম বল প্রয়োগ করা ছাড়া যে আমরা 9 ঘন্টা পরে এসছি, এইটাই আমাদের সবচেয়ে বড় কথা। আপনি এই জনপ্রশাসন সংস্কার কমিশনে আপনি অনেকগুলি প্রস্তাব করছিলেন, কেউ কেউ কইছিল যে এগুলি ভালো প্রস্তাব, অনেক কিছু দেখা টেখা এই প্রস্তাব করা হয়েছিল, এগুলি আপনি কেন করেন নাই? এগুলি করেন নাই কারণ হচ্ছে আপনি আমলাদের ভয় পান, আমলাদের কিছু কিছু জিনিস পছন্দ হয় না, সেজন্য করেন নাই। কিন্তু এই জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু কিছু জিনিস কিন্তু আবার এটা আপনারা করতেছেন না। সেগুলি কি জানেন? আঞ্চলিকতা এবং এনজিও নির্ভরতাগুলি। কোথাও কোথাও পাবলিক টয়লেট বানানোর হিসাব নিকাশ, কোনো কোনো জায়গায় বিভিন্ন এনজিওর এগুলি, ওগুলি আপনাদের মানে প্রায়োরিটিতে এখন পড়ছে। জনপ্রশাসন যাতে রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত না হয় সেইটা নিশ্চিত আপনি কেমনে মানে ওইটা কীভাবে করছেন আসলে আসলে এই সরকারও দলীয় সরকারগুলির মতো দুর্নীতির অভিযোগ মুক্ত না, এইটা হলো আসল কথা। আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো, এটা অবশ্য তত্ত্বাবধায়ক সরকার না, এটা তত্ত্বাবধায়ক সরকার না, ওনারা হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং ওনারা এর থেকে আলাদা, আগের তত্ত্বাবধায়ক সরকারগুলির সাথে তার তুলনা দেওয়া যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন ব্যবসায়ীরা তার কাছ থেকে অভিযোগ করতেছেন আগে ঘুষ 1 লাখ টাকা দিতে হইতো, এখন দিতে হয় 5 লাখ টাকা। এই কথা কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে প্রধান আছেন তিনিও কইতেছেন যে আগের ঘুষ আর পরের ঘুষ নেওয়া কোনো কড়া পদক্ষেপ নেওয়া হইতেছে। প্রশাসনে, সচিবালয়ে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই ছাত্র প্রতিনিধি নামে সমন্বয় পরিচয়ে তদবির বদলি বাণিজ্য কি থেমেছে? মোট কথা প্রশাসনের সকল পর্যায়ে যে দৌরাত্ম্য আমরা দেখতে পাচ্ছি তার কোনোটাই কি থেমেছে? মানে এই যে অরাজকতা, এই অরাজকতাটাকে আপনি দেখতে পাচ্ছেন। শুনেন, আপনি মানে আমাদের একজন প্রিয় নেতা, অনেকেরই প্রিয় নেতা মাওলানা ভাসানী, তিনি কাকমারি সম্মেলন, আপনি মনে আছে তো? কাকমারি সম্মেলনে মনে তো নিশ্চয়ই থাকবে, আপনি ইতিহাস খুব ভালো করে পড়েন, আপনার যাদের কথা বললাম তারাও খুব ইতিহাস ভালো করে পড়েন। কাকমারি সম্মেলনে শাসকদের উদ্দেশ্যে বলছিলেন যে আপনারা যদি এরকম চালায় যান তাহলে কিন্তু আমাদের একটা আসসালামু আলাইকুম দিতে হবে। মনে করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ।